দূর দিয়ে এমন কিছু তৈরি করা যেন টোটাল ইকোসিস্টেমটা চেঞ্জ হয়ে যায়। আমি ঠিক এই ওয়ার্ডটাই পাচ্ছি না, বললাম না ভিডিওর মাঝখানে। অফ কর রোল করো। ভাই আসসালামু আলাইকুম। তিতুমির কলেজে পড়ুয়া বর্তমানে আমার যেসব ছোট ভাই বোনেরা আছো তাদের জন্য কিছু কথা বলতে আসলাম। তোমাদের চলমান আন্দোলনের একটা সমাধানের রাস্তা দেখাইতে আসলাম বড় ভাই হিসাবে দাবি নিয়ে। তবে তোমরা যারা আমাকে চেনো বা আমার কথা বলার ধরন সম্পর্কে জানো তারা জানো যে আমি ছোট্ট একটা তিল পরিমাণ বিষয়কে নিয়েও কথা বলতে যে তাল বানায় ফেলি এবং এমনভাবে সমাধানের একটা রাস্তার কথা বলে থাকি যে রাস্তাতে দেখা যায় ছোটোখাটো কিছু চেঞ্জ করলে হবে না, টোটাল ইকোসিস্টেমটার একটা পরিবর্তনের আমি আশা করি যেন সামগ্রিকভাবে সমাজের কাজে লাগে। শুধু ছোট একটা দাবি করলা, তোমার দাবি মেনে নিলাম অথবা তোমার দাবি ফেলে দিলাম, এতে আসলে যেটা দেখা যায় কোনো টেকসই সাস্টেনেবল কোনো সলিউশনের দিকে আমরা যাইতে পারি না। এটা জাস্ট একটা বলা যায় যে ওই বাচ্চাদেরকে প্রবোধ দেওয়ার মতো একটা ঘটনা ঘটে। তো আমি সেরকমই কিছু কথাবার্তা বলবো। আমি জানি না কারো ভালো লাগবে কি লাগবে না, সেটা আমার কনসার্ন না, আমি জাস্ট আমার কথাগুলো বলে যাব। তো প্রথম কথা হচ্ছে যে বিশ্ববিদ্যালয় হইতে হবে কেন? কারণটা হচ্ছে এই নামটা খুব শক্তিশালী। দ্যাট নেম ইটসেলফ ইজ ইউনিভার্সাল, দ্যাট ক্রিয়েটস আ ডিফারেন্ট কাইন্ড অফ ফিল যে তুমি একটা বড় প্রতিষ্ঠানে পড়ো। তো সেই ক্ষেত্রে মনে হয় আহমদ সফার ওই কথাটা মনে আছে যে বড় বড় প্রতিষ্ঠানে শিক্ষার্থীরা বিদ্যা বুদ্ধির চেয়ে অহংকার মনে হয় বেশি শেখে। এখন তোমরা বলতেই পারো যে তাহলে আপনি কেন বিশ্ববিদ্যালয়ে পড়ছেন? ভাইয়া আমি চান্স পাইছি তাই পড়ছি, কিছু করার নেই। আর তখন এত ক্রিটিক্যাল থিঙ্কিং করি নাই, তুমি নিজেও মনে হয় তোমার এই কলেজে ভর্তি হওয়ার সময় এত কিছু ভাবো নাই। চান্স পাইছি ভাই, লেটস ডু ইট। তো চান্স পাওয়ার পরে তাহলে কেন এখন এত হাহাকার লাগছে যে এটা বিশ্ববিদ্যালয় না হলে চলতেছে না? সেই ক্ষেত্রে ভাইয়া আমি তোমাদের সাথে একমত হচ্ছি, বিশ্বাস করো, আমাকে ভুল বুঝো না। একটা জিনিস দেখো, তিতুমির কলেজের বিশ্ববিদ্যালয় হওয়াটা প্রয়োজন কিনা তার চেয়ে আমি আগে আর একটা প্রশ্ন করি, পাল্টা প্রশ্ন তোমাদের কাছে। বাংলাদেশের যতগুলো বিশ্ববিদ্যালয় খেতাব পাওয়া প্রতিষ্ঠান আছে তাদের কতগুলোর আসলেই বিশ্ববিদ্যালয় আকারে দাঁড়িয়ে থাকার যোগ্যতা আছে? ইয়েস, আই এম সেইং দ্যাট। কতগুলো প্রতিষ্ঠানের মানে বিশ্ববিদ্যালয়ের যে বিশ্বজনীন একটা ব্যাপার থাকে, একটা দিল খোলা একটা ব্যাপার, যেখানে জ্ঞানের চর্চা হয়, এখানে গবেষণা হয়, এখানে মানবতার প্রভূত কল্যাণের জন্য কাজ করা হয়, তার কতগুলো আসলে আমাদের বিশ্ববিদ্যালয়গুলো করে থাকে? নাকি আমার তো মনে হয় এখানে শুধুমাত্র সার্টিফিকেটের লেনদেন হয়, যে কিছু নির্দিষ্ট বিষয়ে করলে এই করলে তুমি এত নাম্বার পেয়ে উত্তীর্ণ হয়েছো, জাস্ট একটা সেটা সার্টিফিকেট। মানে বাস্তবে তোমাকে আসলে কতটুকু যোগ্যতা সম্পন্ন করে তোলা হচ্ছে, তোমাকে কি কি লাইফ স্কিল শেখানো হচ্ছে, তোমাকে কিভাবে আগামীর বিশ্বকে জয় করার জন্য বিশ্বজনীন করে গড়ে তোলা হচ্ছে, এইগুলোর কোনো প্রতিযোগিতা কি আসলে আমাদের বিশ্ববিদ্যালয়গুলোতে হয়? আমার তো মনে হয় না। আমি তো আমার ইভেন নিজের বিশ্ববিদ্যালয় নিয়েই যথেষ্ট সন্দিহান। একটা বিশ্ববিদ্যালয়ে আন্তর্জাতিকভাবে যে কোনো শিক্ষার্থী আমন্ত্রিত, আমাদের সেভাবে পাঠ্যক্রম থাকতে হবে, আমাদের সেভাবে পড়ানোর ধরন থাকতে হবে। আমি তো দেখি না যে আমাদের বিশ্ববিদ্যালয়গুলোর এই অবস্থা আছে। আমি যদি আমার বিশ্ববিদ্যালয় বুয়েটের কথাই বলি, বুয়েটে থাকাকালীন সময় আমি খুবই অল্প কয়েকজন নেপালি, ভুটানি এই টাইপের কয়েকটা ছাত্রকে দেখছিলাম। টিএসসির দিকে ঘুরতে গেলে বা ঢাকা মেডিকেলে গেলে আমার কিছু বন্ধুবান্ধবীদেরকে দেখতাম যে ওদের ইরানি, ভারতীয় বিভিন্ন কয়েকটা অল্প গুটি কয়েক বন্ধুবান্ধবী আছে। আসলে বিশ্ববিদ্যালয়ে তো বিশ্বজনীন একটা পড়াশোনা হবে, সেই পরিবেশটা আমাদের দেশের কয়টা বিশ্ববিদ্যালয়ের আছে? সো তোমরা আজকে কলেজকে বিশ্ববিদ্যালয়ে নামকরণের জন্য বা সেই তালিকাভুক্তিকরণের জন্য যে আন্দোলনটা করছো, এটা করে আসলে কি লাভটা হবে? তোমাদের জন্য বাজেট বাড়বে? বুয়েটের জন্য তো কত বাজেট আসে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য তো কত বাজেট আসে, তার কতটুকু আসলে প্রতিফলিত হয়? আমি একটা কথা খুব বিশ্বাস করি, অনেক বেশি পুষ্টিকর খাবার দাবার খাইয়ে একটা বাচ্চাকে যতটুকু না মানে পুষ্টিগুণ সম্পন্ন করে তোলা যায়, মানে তার ইমিউন সিস্টেম শক্তিশালী করে তোলা যায়, তুমি অল্প খাইয়েও না তার মধ্যে আরও বেশি জোশ তৈরি করতে পারবা। দ্য থিং হোয়াট আই মিন। কীভাবে? যতটুকুই খাচ্ছে সেটুকুর যদি পরিপূর্ণ ব্যবহার হয়, বিশ্বাস করো ভাই, এই দিকে আমরা একেবারেই অমনোযোগী। তো বাজেট বাড়ানো হোক, নাম কেনা হোক, বিশ্বাস করো ভাই, আমি যে বইটা পড়েছি, আমার দেখা, আমার এই বন্ধুবান্ধব, নাম তো বলা যাবে না, ছোটো ভাই, ছোটো বোন, বড় বোন মিলে বহু মানুষজন আছে সেই বুয়েট পাসধারী সার্টিফিকেট নিয়ে ঘুরে বেড়াচ্ছে। বাট তারা অহরহ আমাকে বা বিভিন্ন জনের কাছে
চাকুরির জন্য বা বিভিন্ন কাজে সংস্থানের জন্য হাত পাচ্ছে। আমি তাদের সবার জন্য দোয়া করি। আমার নিজেরও তো যে কোনো সময় এইরকম সিচুয়েশন আসতে পারে, এটা বলা যায় না, আমি কাউকে ছোটো করছি না, বাট সত্যিটা হচ্ছে যেটা, একটা সার্টিফিকেট কখনো তোমাকে এই নিশ্চয়তা দেয় না যে তুমি তোমার ক্যারিয়ারে কিছু না কিছু একটা করে খাইতে পারবা। তোমার বর্তমানে বিশ্বজনীন যে অবস্থাটা আছে, তুমি যতই মামা চাচার জোর থাকুক, তোমার যদি আলটিমেটলি স্কিল না থাকে, তুমি টিকতে পারবা না বাজারে। ওই চাকুরির বাজারে তোমাকে বসিয়ে বসিয়ে মাসে 40-50 হাজার টাকা বেতন, এটা কেউ দিবে না তোমার এই সার্টিফিকেটের ভার দেখে। দ্যাট ইজ নেভার পসিবল। সো আমরা বিশ্ববিদ্যালয়ের সার্টিফিকেটটা নিয়ে করবোটা কি, আমাকে একটু প্লিজ পারলে জানায়ও যে এই কাজটা হইতে পারে। তো এইখানে আসলে বলা উচিত যেটা নিয়ে আন্দোলন করা উচিত, যেটা নিয়ে কথা বলা উচিত, যেটা নিয়ে কেউ কথা বলবে না আমি জানি, সেটা হচ্ছে আমাদের প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ের যে সিলেবাসটা আছে, আমাদেরকে কি পড়াচ্ছেন, কি শিখাচ্ছেন, জীবন শিখাচ্ছেন কতটুকু। জীবন শিখাচ্ছেন মানে আমি বলছি না যে সাহিত্য পড়াইতে হবে, ওইটা প্রত্যেকে নিজে থেকে পড়ে নেবে, মানে তা তোমার ওই ডিপার্টমেন্ট রিলেটেড যে নলেজটা দেওয়া হয় সেটা আসলে কতটুকু যুগোপযোগী, এইটা নিয়ে প্রশ্ন তোলা উচিত। যে আমাদের দেশের এই সিলেবাসগুলো চেঞ্জ হয় না কেন, কেন জানি আমরা এতটাই অথর্ব, আমাদের মাথায় এত বেশি গোবর, আমরা হচ্ছে যে কাজটা করি, আমরা ওই যে ইউজিসি ঘেরাও করতে পারি কেন, পরীক্ষা পদ্ধতি গুচ্ছ রাখতে হবে বা গুচ্ছ রাখা যাবে না। যখন টিচারদেরকে আমি বলি, শিক্ষকেরা যান ওইসব আন্দোলনে পরীক্ষার্থী পয়দা করার জন্য, যখন আমি শিক্ষকদেরকে বলি যে বইয়ের মধ্যে যে ভুলগুলো আছে বা সিলেবাসটা যে স্বৈরাচারী সরকারটা এলোমেলো ধ্বংস করে দিয়ে গেছে, বাচ্চা কি আসলে কিছু শিখতেছে, ওই গাধা প্রডিউস করতেছি আমরা সবাইকে দল বেঁধে, সেই গাধাদের মধ্যে বেস্ট গাধাগুলোকে বেছে বেছে আমরা বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে পার করে দিচ্ছি। আসেন এটা নিয়ে একটু কথা বলি, তখন আর কোনো টিচারকে পাওয়া যায় না, তখনই বোঝা যায় আসলে তাদের নিজস্ব বুদ্ধির দৌড় কত দূর। সে নিজেই ওই সিলেবাস, ওই পড়াশোনা নিয়ে কিচ্ছু বোঝে না, হি ইজ জাস্ট এ গুড ডেলিভারার, হি ইজ জাস্ট এ গুড প্রেজেন্টার। সে নিজের ছাত্র আমলে কিছু জিনিস শিখছিল অং বং ঠং, সেইগুলোই বেছে বেছে খাচ্ছে। তাদেরকে যখনই আমন্ত্রণ জানানো হয় যে আসেন আমরা এই সিলেবাস চেঞ্জিং নিয়ে কথা বলি, এই সিলেবাসে পড়লে তো একটা বাচ্চা বিশ্বজনীন হচ্ছে না, সে ইউনিভার্সাল কোনো রেসে জিততে পারবে না, তো কোনো কম্পিটিশনে যাইতে পারবে না। আপনারা বলবেন যে কেন ম্যাথ অলিম্পিয়াড থেকে শুরু করে বিভিন্ন জায়গায় তো আমাদের শিক্ষার্থীরা অনেক ভালো ভালো কাজ করছে, মানে পজিশন হাসিল করে নিয়ে আসছে। কয়জন? দেশে কত লক্ষ কত কোটি ছাত্র আমরা বানাচ্ছি, কতজন আসলে পারফর্ম করতে পারতেছে না। অনলি রিজন ইজ আমাদেরকে যে সিলেবাসে পড়ানো হচ্ছে, এই সিলেবাসটা মারাত্মক মাত্রায় ত্রুটিপূর্ণ, গলদপূর্ণ। এবং আমাদের দেশে আমরা দেখছি বই পরিবর্তন হচ্ছে। আমি একটু এইসব ভিডিও দেখলেই আমি ইউটিউবে ঢুকে যাই, সেই ভিডিও দেখি ঘন্টার পর ঘন্টা তাকায় থেকে। একটু আশা করি যে বিজ্ঞানের সিলেবাসটা পরিবর্তন করার জন্য কেউ একটু কথা বলবে। নো ওয়ান টক্স, নো বডি টক্স। ইতিহাস বইতে স্বাধীনতার ঘোষক এই তাই চেঞ্জ করা হয়েছে। আমরা কতকাল আর অতীতের দিকে পড়ে থাকবো, কতকাল আর অতীতে পড়ে থাকবো আমি আসলে জানি না। কারোর চিন্তা নেই যে বিজ্ঞানে কি পড়াচ্ছে। আমি কমার্স আর্টসের কথা বলতে পারবো না, অ্যান্ড আই এম ড্যাম শিওর সব জায়গাতেই এই মেসমারটা করা হয়েছে, এই মানে এই দুর্বিসহ এই পুকুর চুরিটা করা হয়েছে। আমাদের বাচ্চারা ঠিকমতো শিখতে পারতেছে না। তো কই ভাইয়া, তোমাদের কারোর তো কথা শুনি না, তোমাদের বলতে সেই টিচারদেরও কারোর কথা শুনি না যে ভাই পড়াচ্ছিটা কি, পড়াশোনাটা একটু ঠিক করি। বিশ্ববিদ্যালয়ের নাম পরিবর্তনের জন্য ওরে বাবারে বাবা সে কি তালবাহানা লাগাই দিছি। তোমাদেরকে এই নামকরণ নিয়ে একটা মজার কথা বলি। আচ্ছা, নামের ব্যাপারে যাওয়ার আগে আর একটা ব্যাপার একটু বলে নেই। সেটা হচ্ছে আমি নোট ফোন ইউজার অনেক আগে থেকে, স্যামসাংয়ের, বিকজ দ্যাটস দ্য অনলি ফোন আমার জানা মতে বাংলাদেশে যেটা পাওয়া যায় ভালোর মধ্যে। লেখা টেখা যায় আর কি, হ্যাঁ, মানে এই কলমের ব্যবহারটা মারাত্মক ভালো। তোমরাও জানো হয়তো বা অনেকে, মানে যে চলতি পথে বা তাড়াহুড়ার মধ্যে বা কোনো একটা মিটিংয়ে এই লেখালেখি করা গেলে ডিরেক্ট খুব ভালো হয়, মানে যে কোনো নোট নেওয়ার ক্ষেত্রে। সো দ্যাটস হোয়াট ইউ কল নোটিং, রাইট? সো এখন স্যামসাংয়ের সেই নোট 5 থেকে আই গেস আমি ইউজার, তার আগে ইউজ করি নাই। সো নোট 5, নোট 6 তো না, নোট 7 কিনতে যাও, কিনে নেয় যে এক্সপ্লোশনের কাহিনী, নোট 8 এগুলো ইউজ করতেছিলাম। সো তারপরে তো এই যে লাস্ট নোট 20 আলট্রা ইউজ করতাম। মানে এগুলো কেন বলছি বুঝবা একটু পরে। তো ঘটনা হচ্ছে এই প্রত্যেকটা নোট ফোনের একটা আলাদা ব্যাপার ছিল, সেটা হচ্ছে দুনিয়ার একটা এক্সক্লুসিভ ফোন যেটাতে লেখা যায়। তো ওই আইপ্যাডে আবার কাহিনী করছে পেন্সিল টেন্সিল দিয়ে লেখা, ওগুলো ওরকম না আর কি, এরকম মানে পোর্টেবল না আর কি। ওটা তো বিশাল বড় একটা জিনিস, ক্যারি করার জন্য আর এক ঝামেলা। তো এরপরে আমাদের গরিবের যে স্যামসাং, মানে শাওমি, তারা একটু শখ করলো যে আমাদের একটা, এই রাব্বি আমি ঠিক বলতেছি তো না, শাওমিরই তো নোট ফোন বাইর করছিল, নোট সিরিজ।
অমুক তমুক নোটের, আচ্ছা নোট নাম দিয়ে একটা সিরিজই বের করছিল, রাইট? আচ্ছা ওকে। সো এই যে শাওমি, রেডমি, এরা তো গরিবের স্যামসাং, মানে ভালো ফোন বাট একটু কম দামি, মানে ডোন্ট কল মি বড় বড় লোক। আলহামদুলিল্লাহ, আই ওয়াজ ওয়ান্স, আই উইল বি ইনশাল্লাহ এগেইন, বাট আমি বর্তমানে একটু ঝামেলা আছি, হোয়াট এভার। আমার কথাটা একটু বোঝার চেষ্টা করো আর কি। সো শাওমি দৌড় দিয়ে যায় একটা ফোনের সিরিজ বের করলো, শাওমি বা রেডমি, হোয়াট এভার দ্যাট ইজ, নোট সামথিং। ওই সময়টাতে আমি এটা যখন শুনছি বা ফেসবুকে দেখছি, আমি তো আগ্রহী হয়ে গেছি, আরে বাহ, নোটিং ক্যাপাবিলিটি যদি শাওমিতে চলে আসে তাহলে তো ডেফিনেটলি দাম তো অনেক কমে আসবে, কারণ নোটের বাকি সিরিজগুলোর দাম সব লাখের উপরে ছিল। আমার তো কিনতে কিনতে জীবন শেষ, এতগুলো নোট ফোন কিনছি আর কয়দিন পর পর নষ্ট হয়, স্যামসাং ডিসপ্লেটা নষ্ট হয়ে যায়। সো যখন শুনলাম যে শাওমি বা রেডমি হচ্ছে নোট বাইট করছে, ওই নাম তো একই, এটাও নোট ওইটাও নোট, ও মা, খোঁজ খবর নিয়ে জানতে পারি না রে ভাই, এটাতে এমন না যে নোট করা যায়, এটা নামে জাস্ট একটা নোট, দ্যাট ইজ জাস্ট কি বলবো আর, নাম সর্বস্ব আমরা যেটাকে বলি। তো কি হইলো, এইটা হচ্ছে তাদের মার্কেটিং একটা স্ট্র্যাটেজি। এই নামটা দিলে মানুষ মনে করবে না জানি কি এখানে কিছু একটা হবে। কোনো ঘোড়ার ডিমও নাই ওতে, কোনো ঘোড়ার ডিম নাই, এরকম এক্সেপশনাল কোনো কাহিনী নাই যে নোট ফোন হইলে যে আলাদা একটা ব্যাপার থাকা লাগে, সে ব্যাপারটা তার মধ্যে নাই। তো এখন ব্যাপারটা বোঝো ভাই, বিশ্ববিদ্যালয়ের নামটা দিয়ে দিলাম, ওই যে নোট নামটা দিয়ে দিলাম, বাট ওই নামে থাকার কারণে যে ক্যাপাবিলিটি হওয়ার কথা ছিল ওই ফোনটার, সেই ক্যাপাবিলিটি তো নাই। তো আলটিমেটলি মানুষ কি ওটাকে সাদরে গ্রহণ করেছে? ও তো গালি দিয়ে আরও ছুঁড়ে ফেলে দিছে। তো প্লিজ, আমি তোমাদেরকে ছোট করতেছি না, কাউকে ছোট করতেছি না, ব্যাপারটা বোঝো, তোমাদের কথাই শুধু বলতেছি না, আমাদের দেশের তথাকথিত পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে পর্যন্ত যে সিলেবাসটা আছে, সেই সিলেবাসই যথেষ্ট না তাকে বিশ্ববিদ্যালয় নামটা দেওয়ানোর জন্য। আমাদের ওই স্ট্যান্ডার্ডসটা সেট করা উচিত নিজেদের মেন্টালি, যে বিশ্ববিদ্যালয় শুধুমাত্র দেশের হাতে গোনা কয়েকটা জায়গার নাম থাকবে, কয়েকটা প্রতিষ্ঠানের নাম থাকবে, অ্যান্ড অনলি দেন ট্রাস্ট মি, তুমি দেখবা যে দেশের মধ্যে একটা বড় সড়ো পরিবর্তন হয়ে গেছে। আর তোমরা তো জানো যে ইউরোপ আমেরিকায় গেলে এই যে ইম্পেরিয়াল কলেজ লন্ডন, আমরা নাম শুনছি না, এরকম কত শত কলেজ আছে। মানে কলেজ নামটা দিলে যে ছোট হয়ে যাবে তা তো কেন, বাট আমাদের দেশের সিনারিওটা এরকম, তাই না, যে বিশ্ববিদ্যালয়গুলো একটু বড় স্কেলে, কলেজগুলো একটু ছোট স্কেলে। তো ওইটা যদি হয়ও, তোমরা সেই ভিতরকার জিনিসটা পরিবর্তন করো, বাইরের সাইনবোর্ডটা পরিবর্তন করে আসলেই তেমন কোনো কাজে লাগবে না, ব্যাপারটা একটু বুঝো প্লিজ। আচ্ছা, আমি পরে আর একটা উদাহরণ দিই আর কি। মানে আমার কাছে মনে হয় এটা হচ্ছে স্ট্যান্ডার্ডের ডাইলুশন। হ্যাঁ, সো এই যে দেখো নোট ফোন নাম দিয়ে ফেলছে, বাট ওই শাওমির নোট তো আসলে আলটিমেটলি কোনো কাজের জিনিস না। সো দ্যাটস এ ডাইলুশন অফ স্ট্যান্ডার্ড। সিমিলার একটা কন্ডিশন চিন্তা করো, আমার যেসব ছাত্ররা প্রতি বছর দেশের বাইরে যায়, ট্রাই করে, ওই যে আইএলটিএস, তারপরে স্যাট, বিভিন্ন পরীক্ষায় কী কী জানি দেয়, দিয়ে টিয়ে যায়। তো ওদের ক্ষেত্রেও খেয়াল করি, সবাই বলে যে ভাইয়া ওই আমাদের দেশের যে রেজাল্ট শিট, আই মিন সার্টিফিকেট, এইটাকে না ওরা বেশি একটা গণ্য করে না, গ্রাহ্য করে না। কেন? কারণ আমরা সবাই জানি আমাদের দেশে যেহেতু শিক্ষা খাতে বা বিভিন্ন খাতে বাইরের দেশের অনেক বেশি ইয়া থাকে, ইনভেস্টমেন্ট থাকে। সো ওরা চায় যে, ওরা দেখতে চায় যে হ্যাঁ আমাদের রেজাল্ট দিনে দিনে ভালো হচ্ছে। তো রেজাল্ট দেখার উপায় কি? ওই যে GPA 5 কাউন্ট। সো GPA 5 কাউন্ট ওই দাতা গোষ্ঠীর কাছে বড় করে দেখাতে যে আমাদের দেশের যে সমস্যাটা হয়ে গেছে, আমরা যেভাবে ইনফ্লেট করছি, মানে বাংলায় কি বলে আমি জানি না, মানে মুদ্রাস্ফীতির মতো অবস্থা, যে A+-এর সংখ্যা বেড়ে যাচ্ছে। আরে ভাই, আসলেই কি ওই ছাত্রগুলোর ওই মেধাগত যোগ্যতারা অর্জন হয়েছে? দ্যাট হি অর শি ইজ কলিং দেমসেলভস অ্যাজ আই অ্যাম GPA 5। হোয়াট কাইন্ড অফ স্টুপিডিটি ইজ দিস? আই ডোন্ট নো। এই যে সবাই গড়পড়তা A+ পেয়ে গেল, সবগুলো প্রতিষ্ঠান বিশ্ববিদ্যালয় হয়ে গেল, দিন শেষে কি সব গাধা। বাংলাদেশের থেকে একটা সার্টিফিকেট আসার মানেই হচ্ছে গাধা। আমি আবারও মনে করে দিচ্ছি, আমি বলছি না যে তিতুমির কলেজ থেকে যেই যাচ্ছে সেই গাধা, সুতরাং ওটাকে বিশ্ববিদ্যালয় বলা মানে সবাই গাধা হবে, তা না রে ভাই। আমি আরও অনেক বিশ্ববিদ্যালয় খেতাবধারী সবাইকে বলতেছি, আমাদের এই খেতাবগুলো সব খুলে ফেলে দেওয়া উচিত, প্রত্যেকের গা থেকে এই খেতাব খুলে ফেলে দেওয়া উচিত। খুলে ফেলে দিয়ে কি করা উচিত? বলা উচিত, তুমি তোমার যোগ্যতা দেখাইতে চাও, নিজেকে প্রমাণ করে দেখাও। তোমার গ্র্যাজুয়েটরা কে কী করতেছে, কতগুলো রিসার্চ পেপার বের করতেছো, তোমার প্রফেসররা কতগুলো রিসার্চের কাজ করতেছে, কতজন PhD হোল্ডার আছে, এই জিনিসগুলো দেখাও। এবং মানসম্মত PhD, ওই যে বাংলাদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে দেওয়া PhDর মতো না, যে একজনেরটা আরেকজন কপি করে নিয়ে ফেলোশিপ পেয়ে যাচ্ছে, কী ঘোড়ার ডিম পেয়ে যাচ্ছে, এগুলো না। এই আসলেই যদি মানদণ্ডটা সেট করা যায়, তারপরে সেই রকম একটা দেশে, সেই রকম একটা পরিস্থিতিতে আমি নিজে বলতে স্বাচ্ছন্দ্য বোধ করব যে আমি অমুক একটা কলেজ থেকে পাশ করছি, নো প্রবলেম। কারণ ওই দেশের নাম সবাই জানে, ওই দেশের স্ট্যান্ডার্ডটা সবাই বোঝে, যে এই দেশের একটা সার্টেন কলেজ থেকে পাশ করার মানেও কি, ওরে বাপরে বাপ, এই তো একটা জিনিস।
হি ইজ এ স্মার্ট গাই। এই যে স্মার্ট গাই বানানোর যে চেষ্টাটা, এটা আমাদের কোনো বিশ্ববিদ্যালয় করে না। কতগুলো কাগজে ঘোড়ার ডিম মুখস্থ করায় সার্টিফিকেট দিয়ে দিছে, হ্যাঁ মাথায় একটা টুপি পরায় দিছে, বাবারে বাবা। মানে আসলেই কজন বিশ্বজনীন, আসলেই কজন বিশ্বজনীন। এই ভাবনাটা ভাবা উচিত যে আমাদের যে স্ট্যান্ডার্ডের ডাইলুশন করে ফেলতেছি, এইটা ঠিক হচ্ছে না, এটা মারাত্মক খারাপ হচ্ছে আর কি। এইখানে আমি একটা উদাহরণ অ্যাড করে দিই। দেখো যে একটা বিশ্ববিদ্যালয়ের বা একটা প্রতিষ্ঠানের বেসিক্যালি উচ্চতর লেভেলে যাওয়ার একটা রাস্তাটা কি হইতে পারে, একটা এক্সাম্পল কি হইতে পারে। তোমরা নিশ্চয়ই ময়মনসিংহ ইঞ্জিনিয়ারিং কলেজের নাম শুনেছ। ময়মনসিংহ ইঞ্জিনিয়ারিং কলেজের একটা ছেলে, সে ডেফিনেটলি আমার চেয়ে বয়স অনেক ছোট হবে, আমি তার নামটা ভুলে গেছি, এখন নিশ্চয়ই নিচে কোথাও দেখা যাবে, এডিটর সাহেব একটু লাগাই দিয়েন রাব্বি। তো ওই ছেলেটা ধূমকেতু এক্স নামে একটা প্রতিষ্ঠান সে নিজে প্রতিষ্ঠা করেছে। তার স্বপ্ন ছিল যে স্পেস এক্সপ্লোরেশনের কাজ করবো আমরা। সো ধূমকেতু এক্স নামে সে একটা প্রতিষ্ঠান খুলে বসেছে। সেটার জন্য ডেফিনেটলি তার কত কাঠখড় পোড়াতে হয়েছে, কত মন্ত্রণালয়ে দৌড়াদৌড়ি করে তাদেরকে ফ্লাইংয়ের অনুমতি নিতে হয়েছে। অ্যান্ড দ্যাটস হোয়াট ইউ কল রিয়েলি লাইফ স্কিল, রিয়েলি লাইফ স্কিল। সেই ছেলেটা ওই উদ্যোক্তা হওয়ার যে স্বপ্নটা দেখতে পারছে, 50 জনের একটা প্রতিষ্ঠান সে গড়ে তুলছে এখন। এই জিনিসটার যে শিক্ষাটা, এইটার যে মানে কি বলে অনুভবটা, এইটা আসলে বিশ্ববিদ্যালয়গুলোর প্রতিষ্ঠা করার কথা ছিল আমার মনে হয় ছাত্রদের মনে, যেটা আমরা বিভিন্ন বড় বড় হার্ভার্ড অক্সফোর্ডের গ্র্যাজুয়েটদের ক্ষেত্রে দেখতে পাই, যে ওখানকার ড্রপ আউট হইলেও সে একটা জিনিস। সো এই বস্তুর যদি আমরা চর্চা না করে আমার খেতাব কী হবে, আমার নেম প্লেট কী হবে, এটা আসলে কিছু আসে যায় না। যেমন আমি একটা লাস্ট কথা বলে আমার ভিডিওটা শেষ করছি, সেটা হচ্ছে নামে কত কিছু আসে যায়। আমি তো অনেক বছর উদ্ভাসে পড়িয়েছি, উদ্ভাসের কথা তোমরা সবাই জানো, বাংলাদেশের সবাই জানে। তো সেইখানে আমি 2000 মোটামুটি 15, 16, 17 এই 3 বছর সম্ভবত, বিশেষ করে 16 আর 17তে একটা বিশেষ এক্সপেরিমেন্ট করেছিলাম। সেটা হচ্ছে ক্লাসে একটা বিশেষ মিথ্যা কথা বলার এক্সপেরিমেন্ট। সেই কি এক্সপেরিমেন্ট সেটা আমি একটু বলি। তখন মানে তার আগ পর্যন্ত মোটামুটি উদ্ভাসে সবাই মোটামুটি বুয়েটের টিচার ছিল, মানে বুয়েটে পড়াশোনা করা ভাই ব্রাদার আমরা ছিলাম আর কি। খুবই কম কয়েকজন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছিল। তো এরপর থেকে হঠাৎ করে বুটেক্স বা আরও বেশ কতগুলো বিশ্ববিদ্যালয়ের ভাই ব্রাদাররা জয়েন করলো। আমি কাউকে ছোটো করছি না, মানে জাস্ট গিভিং ইউ দ্য ইনফরমেশন, ট্রু থিং, হোয়াট অ্যাকচুয়ালি হ্যাপেন্ড। সো ওদের কয়েকজনের ভাষ্য ছিল এটা, যে ওদেরকে যখন ম্যানেজার আমাদের সায়েম ভাই ছিল, অনেকেই চিনবে আমি আমার ভিডিওর মাধ্যমে, বা সায়েম ভাই আসলে অনেক পরিচিত মানুষ ছিল। তো উনি হয়তোবা বলছিলেন যে এই তোমাদের ক্লাসের রেটিং এত খারাপ হচ্ছে কেন, মানে সোজা কথা, স্বাভাবিক ব্যাপার, বলা তো যায়। তো তখন ওদের মধ্যে কেউ একজন সম্ভবত বলছিল যে আমাদের গায়ে তো বুয়েটের ট্যাগ নাই, আমাদের গায়ে তো বুয়েটের ট্যাগ নাই, সো স্টুডেন্টরা আমাদের নাম শুনলেই রেটিং ভালো দেয় না, বুয়েটের ভাইয়াদেরই শুধু রেটিং দেয়। এই কথাটা যখন আমার কানে আসছিল, সায়েম ভাই বলছিল যে এই নাকি ঘটনা, তো তোমরা কি ট্রেনিং দিচ্ছ, মানে আমরা যেহেতু টিচার ট্রেন করতাম। তো এটা আমার কাছে খুব কষ্ট দেয়, মানে এই কথাটা কি আসলেই সত্যি? এটা তো হইলে কেমন দেখা যায় না, মানে এটা কেন হবে? একটা স্টুডেন্ট টিচারকে জাজ করবে হচ্ছে তার পড়ানোর ক্যাপাবিলিটি দিয়ে, সে নিজে কোন বিশ্ববিদ্যালয়ে পড়ে তার ওর কী আসে যায়। তো এরপরে আমি একটা কাজ করছিলাম রাগ করে, সেটা হচ্ছে আমি ক্লাসে যে, এটা আমার কোনো স্টুডেন্টরা ওই আমলের দেখলে ওরা কমেন্ট করে বইলো আর কি, যে হ্যাঁ আমি এটা মিথ্যা বলছি না আর কি। প্রচুর ক্লাসে আমি বলছি এরকম, ক্লাসের শুরুতেই যে আমি আমার পরিচয় দিতাম, সবসময় আমি দিতাম এটা আর কি। তো ক্লাসের শুরুতে যে নাম যখন লিখতাম, যে আমার নাম হচ্ছে আরিফ হক বা ফেলুদা, যে বিভিন্ন ক্লাসে বিভিন্ন রকম লিখতাম। তো লেখার পরে লিখতাম যে আমি মূলত চারুকলার ছাত্র, আমি চারুকলাতে পড়ি, আমি উদ্ভাসেই ছিলাম ছাত্র হিসাবে। তো ওইখান থেকে আমাকে সোহাগ ভাইরা চিনত যে আমি ছাত্র হিসাবে ভালো পড়াইতে পারি। তো এরপরেই তো ভাইয়াদেরকে রিকোয়েস্ট করছি, তাই আমি কেমিস্ট্রি পড়াই। তো ক্লাসের শুরুতে একটু গুঞ্জন দেখা যেত, এই কী রে ভাই চারুকলার ছাত্র, এ নাকি কেমিস্ট্রি পড়াইতে আসছে। তো এটা বলে আমি ক্লাস শুরু করতাম। তো শুরু করার পরে আমি ওই চ্যালেঞ্জটা হাতে নিতাম যে আমি চারুকলার ছাত্রও যদি ওকে বলি, বা আমি যদি আসলেও হয়ে থাকি, আমি ওকে পড়ায় প্রমাণ করে দিব হু এম আই। তো এরপরে ক্লাস মাঝামাঝির দিকেও যাওয়া লাগতো না, আমি যে রকম কাজ করি আর কি, মানে আলহামদুলিল্লাহ 45 মিনিট থেকে সর্বোচ্চ গেলে 1 ঘন্টা লাগে সব স্টুডেন্টকে বশ করে ফেলতে, মানে একেবারে পিন ড্রপ সাইলেন্ট, এবং মানে আমি ছাড়া পৃথিবীতে কিছু নেই ওদের কাছে। তো ওই কাজটা আলহামদুলিল্লাহ করতে পারতাম, মানে এটা কোনো গল্প বলছি না, এটা অফলাইনের ক্লাস বলে এখন তো আর সেই ভিডিও দেখাইতে পারবো না। এখনকার জামানার স্টুপিডরা এসে যদি কমেন্ট করে যে ভাই হ্যাঁ তুমি এত ভালো ক্লাস নাও, তুই কী জানোস। এনিওয়ে, সো এখন ঘটনা হচ্ছে যে ওই ঘটনাগুলো যখন ঘটতো, তো ক্লাসের পরে আই স্টিল রিমেম্বার, যখন আমি বের হয়ে আসতাম ওদের চোখে মুখে কি ভিন্ন অভিভূতি, যে এই লোক তো একটা অন্যরকম জিনিস রে বাবা,
এ নাকি ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলাতে পড়ে, সেইখানকার লোক আইসে এই কি কেমিস্ট্রি দেখাইলো, তো জীবনে কোনোদিন দেখি নাই। ভাই রে ভাই, তাইলে তো ব্যাপক জিনিয়াস। মানে ব্যাপারটা ঠিক এইভাবে ঘটে, অর্থাৎ পাশার দান উল্টে যায়। হ্যাঁ, সো আমার গায়ে যদি আগে থেকে আমি বিশাল বড় সাইনবোর্ড একটা লাগাই নিলাম, হ্যাঁ আমি বুয়েটের, আমি ঢাবির, আমি একটা অমুক বিশ্ববিদ্যালয়ের, অতপর দেখা গেল আমার অ্যাকচুয়াল পারফরমেন্স ইজ নট আপ টু দ্য মার্ক, দিন শেষে তো আমি একা শুধু গালি খাই না, আমার প্রতিষ্ঠান শুদ্ধ আমার 14 গোষ্ঠী গালি খায়। তো ভাইয়া ওই জিনিসটাতে বিশ্বাস করো প্লিজ। আমি বলবো লেটস ফোকাস অন রিয়েল স্কিল ডেভেলপমেন্ট, যে আসলেই তুমি একজন দক্ষ বিশ্বজনীন নাগরিক, ইউর এ গ্লোবাল সিটিজেন। এই জিনিসটা যেন তোমাদেরকে করানো হয়, এটার জন্য তোমরা সিলেবাস পরিবর্তনের জন্য পারলে রাস্তায় নামো, আন্দোলনে নামো, আমি নিজে তোমাদের সাথে থাকবো ইনশাল্লাহ। সো এইটা মানে বিশ্ববিদ্যালয়ে বানায় দেন, মানে এইটা একটা কেমন দাবি আমি জানি না। সো ভাই যাই হোক, যা বুঝছো বুঝছো, আমি বলবো না তোমাদেরকে আন্দোলন বন্ধ করে দিতে, তোমরা যথেষ্ট বড় হয়েছো, তোমরা জানো যে আন্দোলন বন্ধ করবা নাকি চালায় যাবা নাকি কী দাবি করবা জানি না, বাট দ্যাটস ইট। থ্যাংক ইউ, আল্লাহ হাফিজ।